ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর সেকেন্ড যে চ্যাপ্টার, সেটা হচ্ছে কন্টিনিউটি অফ লাইফ বা জীবনের প্রবাহমানতা, সেইটারই শুরুর দিকের একটা অংশের বিষয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। তাই কোষ বিভাজন বা সেল ডিভিশন এটার বিষয়ে আমাদের আলোচনা মূলত এই ভিডিওটা হবে। তাই কোষ বিভাজন বা সেল ডিভিশনের বিষয়ে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই কোষ বিভাজন এটা হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া, যেটা কিন্তু জীবদেহের মধ্যে থাকা কোষগুলোর মধ্যে সম্পন্ন হয়ে থাকে। এবং এটা কেন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, তার কারণ একটা জীব জনন প্রক্রিয়া সম্পন্ন না করলে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না, যেটা আমরা আগের পার্টে যখন জনন নিয়ে আলোচনা করলাম তখনই বলা হয়েছে। তা সেই জনন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে কিন্তু জীবটাকে কোষ বিভাজন প্রক্রিয়াটা অবশ্যই সম্পন্ন করতে হবে। তখন যৌন জননের ক্ষেত্রে যে গ্যামেট গুলো তৈরি হয় সেগুলো কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়ার দ্বারাই তৈরি হয়। আবার অযৌন জননেও আমরা পড়েছি বিভাজনের দ্বারা হতে পারে, বা অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেখানেও কিন্তু জীবদেহের কোষগুলোকে বিভাজিত হতে হয়। তার মানে জনন সম্পন্ন করার ক্ষেত্রে কোষ বিভাজন একটা অত্যাবশ্যকীয় প্রক্রিয়া বলা যেতে পারে। এবং এই জনন সম্পন্ন করেছে বলেই আজ থেকে 400 কোটি বছর আগে সৃষ্টি হওয়া জীব বেঁচে এখনো না থাকলেও তার মতন বৈশিষ্ট্যের অধিকারী জীব বর্তমান সময়েও কিন্তু রয়েছে। 400 কোটি বছর আগের জীবটা নেই, কিন্তু সেই জীবটা কোষ বিভাজন প্রক্রিয়ার দ্বারা জনন সম্পন্ন করে নতুন জীবের জন্ম দিয়েছে। সেই জীবটা আবারও কিন্তু নতুন জীবের জন্ম দিয়েছে জনন প্রক্রিয়ার দ্বারা। এইভাবে বর্তমানেও কিন্তু পৃথিবীতে যে জীবনের অস্তিত্ব টিকে রয়েছে তার পিছনে কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। তা আমরা সেই কোষ বিভাজন প্রক্রিয়ার কথাই পড়ব। তা এই কোষ বিভাজনের বিষয়ে আলোচনা একদম ডিটেলে শুরু করার পূর্বে আমাদের এই কোষ যে বিভাজিত হয় এইটার ধারণা কিন্তু 1855 খ্রিস্টাব্দে রুডলফ ভিরচাও বলেছিলেন। যখন সেল থিওরির মডিফিকেশন হয়ে মডার্ন সেল থিওরি এলো, সেই মডার্ন সেল থিওরির তৃতীয় পয়েন্টে কিন্তু রুডলফ ভিরচাও বলেছিলেন যে একটা কোষ সব সময় তৈরি হয় প্রি এক্সিস্টিং সেল থেকে, মানে পূর্বে থাকা একটা কোষ থেকেই। কিভাবে তৈরি হয় না, এই কোষ বিভাজন প্রক্রিয়ার দ্বারা, সেল ডিভিশন প্রক্রিয়ার মাধ্যমেই একটা প্রি এক্সিস্টিং সেল থেকে নতুন নিউ সেল কিন্তু তৈরি হয়। এবং এই কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন 1880 খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট ফ্লেমিং। প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কোষ বিভাজন, অর্থাৎ উনি প্রথম দেখেছিলেন কোষ বিভাজন প্রক্রিয়াটা স্যালামেন্ডারের দেহে। তাহলে আমরা জানলাম কি, আমরা জানলাম যে একটা কোষ সবসময় পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়। এই বক্তব্যটা দিয়েছিলেন রুডলফ ভিরচাও। মডার্ন সেল থিওরির তৃতীয় পয়েন্টে কিন্তু এই বক্তব্যটা আছে। এবং সেল ডিভিশন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে। তাই কোষ বিভাজন অবভিয়াসলি একটা কোষের মধ্যেই সম্পন্ন হয়, তবে একটা কোষের মধ্যে মোটে দুটো ঘটনা সম্পন্ন হয়। এক হচ্ছে একটা কোষ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তার বৃদ্ধি শুরু হয়, বেশ কিছুটা সময় ধরে কিন্তু বৃদ্ধি চলতে থাকে, এবং এই বৃদ্ধি যখন চলে তখন কোষের জীবন চক্রের সেই দশাটাকে বলা হয় ইন্টারফেজ দশা বা বৃদ্ধির দশা। তারপর বৃদ্ধি কমপ্লিট করার পর তাকে কিন্তু বিভাজন দশায় যেতে হয়, যেটা একটা কোষের জীবন চক্রের দ্বিতীয় দশা, যেটাকে মাইটোটিক ফেজও কিন্তু বলা হয়ে থাকে। তার মানে একটা কোষের জীবন চক্র দুটো ফেজ নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা ডিভিশন ফেজ বা বিভাজন দশা, আর একটা হচ্ছে ইন্টারফেজ বা বৃদ্ধির দশা। এবং এই দুটো দশায় কিন্তু চক্রাকারে ঘুরতে থাকে। একটা নতুন কোষ তৈরি হওয়ার পর প্রথম তার বৃদ্ধি হয়, তারপর বৃদ্ধি সম্পন্ন হওয়ার পর বিভাজন হয়, আবার সেই কোষটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করলো, সেই নতুন কোষগুলোর বৃদ্ধি হবে, তাদের আবার বিভাজন হবে, তাদের থেকে নতুন কোষ তৈরি হবে। অর্থাৎ একটা কোষের জীবন চক্রে এই বৃদ্ধি আর বিভাজন দুটো ঘটনা কিন্তু চক্রাকারে আবর্তিত হতে থাকে, যেটা কি বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল।
এবং সেই সেল সাইকেলের বিষয়ে আমরা ডিটেলে পড়বো। আপাতত আমরা সেই কোষের জীবন চক্রের বিভাজন দশা যেটা, তখন কি ঘটে সেইটার বিষয়ে জানতে পারবো এই কোষ বিভাজনের বিষয়ে আলোচনা করলেই। তা প্রথমেই তো যদি ডেফিনেশনটা জানতে হয়, তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ার দ্বারা, সংজ্ঞা বা ডেফিনেশন আমরা বলবো কি না, যে প্রক্রিয়ার দ্বারা বা যে প্রক্রিয়ার মাধ্যমে মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকেই কিন্তু আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন বলবো। তাহলে কোষ বিভাজন একটা এমন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কি হচ্ছে না, মাতৃকোষ থেকে, মানে একটা সেল থেকে, একটা প্রি এক্সিস্টিং সেল, এটাকে আমরা মাতৃকোষ বা জনিত্রী কোষ বা প্যারেন্টাল সেল বলতে পারি। এই জনিত্রী কোষ থেকে কি হচ্ছে না, নতুন সেল তৈরি হচ্ছে, সেটা 2 বা ততোধিক হতে পারে, যেগুলোকে অপত্য কোষ বলা হয় বা ডটার সেল বলা হয়ে থাকে বা প্রোজেনি সেল বলা যেতে পারে। তাহলে একটা কোষ বিভাজন একটা এমন প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি দেখতে পাচ্ছি না, একটা মাতৃকোষ ভেঙে গিয়ে অপত্য কোষ সৃষ্টি করছে, যেটা 2 বা তার বেশিও হতে পারে। তা এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটা এখানে হচ্ছে সম্পন্ন, এই কোষ বিভাজন কিন্তু 3 রকমের হতে পারে। মানে আমরা যদি প্রকারভেদ বা টাইপস এর কথা বলি, 3টে রকমের হতে পারে। কি কি না, 1 নম্বর হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন, বা এটাকে ডাইরেক্ট ডিভিশন বা প্রত্যক্ষ বিভাজনও বলা হয়। 2 নম্বরে আছে মাইটোসিস, বা এটাকে সমবিভাজন বা সদৃশ বিভাজন বলা হয় বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। আর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে মিওসিস, এটাকে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলা হয়। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ যে তৈরি করবে, 3টে উপায় করতে পারে। অ্যামাইটোসিস প্রক্রিয়াতে করতে পারে, যেটাকে আমরা প্রত্যক্ষ বিভাজনও বলে থাকি। সেকেন্ডলি সেটা মাইটোসিস বা সমবিভাজন প্রক্রিয়াতেও বিভাজিত হতে পারে। আর তৃতীয়ত এটা মিওসিস বা হ্রাস বিভাজন প্রক্রিয়াতেও বিভাজিত হয়। তবে পৃথিবীতে যত জীব আছে, সমস্ত জীবদেহের মধ্যে ঘটা কোষ বিভাজন প্রক্রিয়া যদি আমরা খেয়াল করি, পর্যবেক্ষণ করি, তাহলে দেখব যে এই মাইটোসিস বা সমবিভাজন বা যেটাকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়, এইটাই হচ্ছে মোস্ট কমন টাইপ অফ সেল ডিভিশন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা কোষ কিন্তু মাইটোটিক ডিভিশনের দ্বারা ডটার সেল বা অপত্য কোষ সৃষ্টি করে। তবে হ্যাঁ, অ্যামাইটোসিস এবং মিওসিসও কিন্তু ইম্পর্টেন্ট। হায়ার অর্গানিজমদের ক্ষেত্রে, উন্নত জীবেদের ক্ষেত্রে মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হয়, আর অ্যামাইটোসিস বা ডাইরেক্ট ডিভিশন এটা মূলত লোয়ার অর্গানিজমদের ক্ষেত্রে হয়। হায়ার অর্গানিজমদের ক্ষেত্রেও কিছু কিছু কোষের ক্ষেত্রে এই প্রকারের ডিভিশনটা দেখা যায়। তা আমরা মূলত এরপর অ্যামাইটোসিসের বিষয়ে আলোচনা করব, দেন তারপর মাইটোসিস এবং লাস্টলি মিওসিস বিভাজন, এবং প্রত্যেকটা বিভাজন তার তাৎপর্য আমরা জানবো, যে এই প্রকার বিভাজনটা হয়ে লাভ কি আছে, ইম্পর্টেন্স কি আছে, এক এক করে আমরা সেইগুলো কিন্তু আলোচনা করবো। তা প্রথমে আমরা শুরু করছি অ্যামাইটোসিসটাকে নিয়ে। অ্যামাইটোসিস এটাকে বলা হয় ডাইরেক্ট ডিভিশন বা প্রত্যক্ষ বিভাজন। তাই যে অ্যামাইটোসিস, এখানে প্রথমে আগে আমাদের নামটা দেখতে হবে। নামটা বলা হচ্ছে মাইটোসিস, অর্থাৎ মাইটোসিস নয়, কথার মানে হচ্ছে নয়, সিম্পলি আমাদের ধরতে হবে। অর্থাৎ এটা মাইটোসিস নয়। মাইটোসিসে যেটা হয়, এই যে মাইটোসিস, মাইটস কথার মানে হচ্ছে থ্রেড, মানে দড়ি বলা যেতে পারে।
হ্যাঁ, তা অ্যামাইটোসিসে কিন্তু সেই দড়ি গঠন হবে না। আমরা মাইটোসিসটা যখন পড়বো তখন দেখবো সেখানে কিন্তু বেশ কিছু থ্রেড লাইক স্ট্রাকচার তৈরি হবে, দড়ির ন্যায় গঠন, যেগুলো হচ্ছে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু। তা এখানে কিন্তু সেসব বেম তন্তু গঠিত হবে না। সেই জন্য বলছে যে অ্যামাইটোসিস, মাইটোসিস নয়, মাইটোসিসের ঘটনা এখানে ঘটবে না। তাহলে এখানে কি ঘটবে না, এখানে যেটা দেখা যায় এই অ্যামাইটোসিস প্রক্রিয়াতে এখানে নিউক্লিয়াস, কোষের যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। ডাইরেক্ট ডিভিশন সেই জন্যই বলা হচ্ছে, সরাসরি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হবে। এমন নয় যে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হবে তারপর আস্তে আস্তে সাইটোপ্লাজম বিভাজিত হবে, সেরকম নয়, ডাইরেক্ট একদম দুটো ডিভাইড হয়ে যাবে। তো এই যে বিষয়টা নিউক্লিয়াস সাইটোপ্লাজম যেহেতু এলো, তাহলে আমাদের আরেকটা বিষয় একটুখানি খেয়াল করে নিয়ে তারপর আমরা এই প্রসেসটায় আসছি, সেটা হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণু। এটার বিষয় একটুখানি জেনে নিয়ে তারপর আমরা অ্যামাইটোসিসটাতে আসছি ফিরে। কোষ বিভাজনে যেসব অঙ্গাণুগুলো অংশ নেয় তার মধ্যে প্রথমেই যার কথা বলতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবং যেটা হয় কি না, নিউক্লিয়াস তার ভেতরে আমরা পড়েছি থাকে ক্রোম্যাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। সেই জালিকাগুলো থেকে ক্রোমোজোম গঠিত হয় এবং সেই ক্রোমোজোম গুলো কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াতে বিভাজিত হয়। তা আমরা বলতে পারি যে নিউক্লিয়াস কিন্তু সেল ডিভিশন প্রক্রিয়াতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দ্বিতীয় নম্বর যে অঙ্গাণুটা অংশ নেয় সেটার কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম, তাহলে এই নিউক্লিয়াস এর মুখ্যত কাজ হচ্ছে ক্রোমোজোম গঠন করা, ক্রোমোজোম গঠন করে বিভাজনের অংশ নেয়। সেন্ট্রোজোমের কাজ হচ্ছে বেম গঠন করা। তার কারণ এই কোষ বিভাজন প্রক্রিয়াতে অ্যামাইটোসিসটাতে বাদে মাইটোসিস এবং মিয়োসিস দুই প্রকার বিভাজনে কিন্তু বেম গঠিত হয়, যেটাকে স্পিন্ডল বলা হয়, যার উপরই ক্রোমোজোম গুলো সজ্জিত হয় তারপর বিভাজিত হয়। তা সেই স্পিন্ডল ফরমেশনে অংশ নেয় কিন্তু সেন্ট্রোজোম। তৃতীয় যার কথা আমাদের বলতে হবে সেটা হচ্ছে মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল এর কাজটাও কিন্তু সেম, এও কিন্তু স্পিন্ডল ফরমেশন করে। তার মানে আমাদের খেয়াল যেটা রাখতে হবে, সেন্ট্রোজোম বেম গঠন করে, কিন্তু সেন্ট্রোজোম তো প্ল্যান্ট সেলে থাকে না, অ্যানিমাল সেলে থাকে। তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে না স্পিন্ডল তৈরি করবে, কিন্তু প্ল্যান্ট সেলে কে করবে? প্ল্যান্ট সেলে যেটা করে মাইক্রোটিবিউলস, এরা মূলত স্পিন্ডল ফরমেশন করে লম্বালম্বি ভাবে সজ্জিত হয়ে হয়ে। তারপর যে অঙ্গনটার বিষয় পড়তে হবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা কি করে না, শক্তি উৎপন্ন করে। আমরা জানি যে কোষ বিভাজনটা একটা প্রক্রিয়া, তা সেই প্রক্রিয়াতে শক্তির দরকার, যে শক্তিটা কিন্তু সাপ্লাই করে মাইটোকন্ড্রিয়া। এছাড়া যার কথা বলতে হবে লাস্টলি সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম মূলত প্রোটিন সংশ্লেষ করে কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে আমরা টোটাল কোষ বিভাজন প্রক্রিয়াতে যেসব অঙ্গাণুগুলোর অংশ রয়েছে বা যেসব অঙ্গাণুগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে প্রথম হচ্ছে নিউক্লিয়াস, ক্রোমোজোম গঠন করে, সেই ক্রোমোজোমগুলোই বিভাজিত হয়। সেন্ট্রোজোম বেম গঠন করে প্রাণী কোষের ক্ষেত্রে, মাইক্রোটিবিউল উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বেম গঠন করে। মাইটোকন্ড্রিয়া এটা মূলত এই টোটাল প্রক্রিয়াটা পরিচালনা করার জন্য যে শক্তির দরকার, এনার্জি, সেই এনার্জিটা সাপ্লাই করে। আর রাইবোজোমকে তো বলাই হয় প্রোটিন ফ্যাক্টরি, মূলত প্রোটিন সংশ্লেষের দ্বারা টোটাল প্রক্রিয়াটাতে হেল্প করে। তাহলে এই হয়ে গেল কোষ বিভাজন অংশগ্রহণকারী কোষ অঙ্গাণুগুলো। আমরা ফিরে আসছি কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনটার প্রক্রিয়ায়। অ্যামাইটোসিসে প্রথমে কি বলা হয়েছে না, এখানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, সেই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ বিভাজন। প্রশ্ন দিতেই পারে যে প্রত্যক্ষ বিভাজন কোন প্রকার কোষ বিভাজনকে বলা হয় এবং কেন বলা হয়, তখন আমরা বলবো যে মাইটোসিসকে বলা হয়।
তার কারণ এখানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। এছাড়া এক্ষেত্রে মানে এই প্রকারের বিভাজনের ক্ষেত্রে বেম তন্তু গঠিত হয় না। বেম তন্তু গঠনের দ্বারা বেম বা এটাকে স্পিন্ডেল বলা হয় গঠিত হয় না। এছাড়া এখানে কিন্তু নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাস অবলুপ্ত হয় না। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সরলতম বিভাজন। অর্থাৎ 3 প্রকার বিভাজনের মধ্যে সব থেকে সিম্পল টাইপের ডিভিশন কিন্তু এমাইটোসিস। তাহলে আমরা কি বলছি না, এই অ্যামাইটোসিসকে আমরা প্রথমেই বলেছি যেটা মাইটোসিস নয়, অ্যামাইটোসিস। এই ঘটনাগুলো মাইটোসিসে হয়। মাইটোসিসে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস অবলুপ্ত হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে স্পিন্ডল ফরমেশন হয়, বেম গঠিত হয়, কিন্তু এক্ষেত্রে সেগুলো হয় না, সেই জন্যই নামটা দেওয়া হয়েছে অ্যামাইটোসিস। তাহলে এখানে কি দেখা যায় না, এখানে যেটা হয়, এই যদি একটা আমরা কোষ ধরি, প্যারেন্টাল সেল বা মাতৃকোষ বা জনিত্রী কোষ বলতে পারি, এই মাতৃকোষটা প্রথমে কি হয় না, তার ভেতরে থাকা নিউক্লিয়াসটা ডাম্বেল শেপের হয়ে যায়, এইরকম ডাম্বেল শেপ। পরবর্তীকালে সেই ডাম্বেলের যে দুই সাইডে দেখতে পাচ্ছি আমরা খাঁজ রয়েছে, সেই খাঁজটা আরো বেশি দৃঢ় হয় এবং দেখা যায় কিনা তার সাথে সাথে সাইটোপ্লাজমটাও কিন্তু দুই পাশে খাঁজ বিশিষ্ট হয়ে ডাম্বেল শেপ হয়ে যায়। এবং দেখা যায় কি না পরবর্তী ক্ষেত্রে সেই সাইটোপ্লাজম নিউক্লিয়াস পুরোপুরি ডাইরেক্ট ভেঙে যাচ্ছে, সরাসরি ভেঙে গিয়ে তৈরি করছে অপত্য কোষ, দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। এই হচ্ছে অ্যামাইটোসিস। একটা মাতৃকোষ, তার প্রথমে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি গোল যেটা ছিল সেটা দুই পাশে খাঁজ বিশিষ্ট হয়ে ডাম্বেল আকৃতির হয়ে গেছে, ডাম্বেল আকৃতির নিউক্লিয়াস। দেন দেখতে পাচ্ছি কি না সাইটোপ্লাজমটাও কিন্তু ডাম্বেল আকৃতির হয়ে গেছে, আমরা বলতে পারি ডাম্বেল আকৃতির সাইটোপ্লাজম। তারপর সেই সাইটোপ্লাজম নিউক্লিয়াস বা মাঝ বরাবর সরাসরি বিভাজিত হয়ে গেছে, হয়ে কিন্তু দুটো ডটার সেল তৈরি করেছে, দুটো অপত্য কোষ তৈরি করেছে। এই বিশেষ প্রকারের কোষ বিভাজন প্রক্রিয়াটাকে কিন্তু এমাইটোসিস বলা হয় ডাইরেক্ট। অর্থাৎ এখানে নিউক্লিয়াসটা যে ভাঙলো, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস। এখন ক্যারিয়ন মানে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে বিভাজন, আর সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে সাইটোকাইনেসিস বলা হয়। এই দুটো বিভাজনই কিন্তু একসঙ্গে সাইমালটেনিয়াসলি দুটো হয়ে গেল, সেই জন্যই এটাকে ডাইরেক্ট ডিভিশন বলা হচ্ছে। এরপর আমাদের যদি জানতে হয় যে এই যে প্রকারের বিভাজনটা এটা দেখা যায় মূলত কোথায়, এই অ্যামাইটোসিস আমরা প্রথমেই বলেছি এটা খুবই নিম্ন মানের কোষ বিভাজন প্রক্রিয়া। এটা দেখা যায় অ্যামিবার ক্ষেত্রে, অ্যামিবা নামক এককোষী জীবের ক্ষেত্রে, এছাড়া ইস্টের ক্ষেত্রে দেখা যায়, এছাড়া এটা আমরা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখতে পাবো। ব্যাকটেরিয়ারা মূলত এই নিম্নমানের কোষ বিভাজন প্রক্রিয়াটার মাধ্যমেই নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। এছাড়া ব্যাকটেরিয়া ছাড়া নীলাভ সবুজ শৈবাল বা যেটাকে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখতে পাবো। এছাড়া কিন্তু আমরা সায়ানো ব্যাকটেরিয়াদের বলা হয় ছোট করে BGA, ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, তাদের ক্ষেত্রে দেখা যায়। আমাদের হিউম্যান বডিরও কিন্তু কিছু জায়গাতে এই অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়, যেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কোথায় না, আমাদের যে অতিরিক্ত ভ্রূণ পর্দা আছে সেই ভ্রূণ পর্দার কোষে দেখা যায়। অর্থাৎ আমাদের যে এক্সট্রা এমব্রিয়নিক মেমব্রেন আছে, ভ্রূণের যে অতিরিক্ত পর্দা, সেই পর্দার কোষগুলোতে মাইটোসিস বিভাজন দেখা যায়।
এছাড়া তরুণাস্থির কোষে, আমাদের দেহে যে তরুণাস্থি গুলো আছে সেই তরুণাস্থির কোষেও কিন্তু দেখা যায়। তার মানে অ্যামাইটোসিস যে শুধুই লোয়ার অর্গানিজমদের ক্ষেত্রে দেখা যায় সেমনটা নয়, এটা কিন্তু হায়ার অর্গানিজমদের দেহেও দেখা যায়, তবে স্পেসিফিক কিছু জায়গাতে দেখা যায়, সমস্ত জায়গায় নয়। এছাড়া শস্যের যে কোষ এন্ডোস্পার্ম সেল, শস্যের কোষে দেখা যায় এই প্রকার বিভাজন। এছাড়া রোগাক্রান্ত কোষ বা ডিজিজ সেল, সেই ডিজিজ সেলেও কিন্তু এই প্রকারের বিভাজন দেখা যায়। এবং এই প্রকারের বিভাজনের মাধ্যমে বেশ কিছু জীব আছে যারা জনন সম্পন্ন করে, অর্থাৎ এই বিভাজনে যদি আমরা তাৎপর্য বলি বা সিগনিফিকেন্স যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই বলবো যে জনন বা প্রজনন সম্পন্ন করে অনেকে। ব্যাকটেরিয়ারা মূলত ইউনিসেলুলার অর্গানিজমরা এই প্রকার বিভাজনের দ্বারাই জনন সম্পন্ন করে। 2 নম্বর বলতে পারি যে বৃদ্ধি, অর্থাৎ যে তরুণাস্থি বা এক্সএমব্রিয়নিক মেমব্রেনের সেলগুলোর যখন অ্যামাইটোসিস বিভাজন করে তখন সেই জায়গাগুলোর গ্রোথ হয়। এছাড়া 3 নম্বরে বলতে পারি ক্ষয়পূরণ ও পুনরুৎপাদন, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে মূলত এই অ্যামাইটোসিস বিভাজন সম্পন্ন হয় এবং এইগুলো ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রজনন সম্পন্ন করতে, বৃদ্ধি সম্পন্ন করতে, ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, ডিজিজ সেলগুলো রিকভার করতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হয়ে গেল আমাদের টোটাল। এছাড়া আমরা এই টোটাল মূলত সিগনিফিকেন্স 3টে নিয়ে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজনের বিষয়ে আলোচনা টোটালটা কমপ্লিট হলো। তাহলে আমরা কোষ বিভাজন 3টে প্রকারের বলেছি। প্রথম অ্যামাইটোসিস, সেটার বিষয়ে আমরা জেনে নিলাম। এরপর আমরা কিন্তু মাইটোসিস বিভাজনের কথা পড়ব, দেন আমরা কিন্তু মিওসিস বিভাজনের বিষয়ে আলোচনা করব। তা নেক্সট মাইটোসিস বিভাজনের যে প্রক্রিয়া সেটা মূলত আমরা পরবর্তী পার্ট যেটা সেখানে পেয়ে যাব।